আমি আমার অভিজ্ঞতার আলোকে, আপনারা জানেন আপনারা 17তম ব্যাচে রেজিস্ট্রেশন করেছেন। আজ থেকে আরো 5 বছর আগে প্রথম ব্যাচ দিয়ে কওমি ক্লাবের কার্যক্রম শুরু হয়, যাত্রা শুরু হয়। কওমি ক্লাবের পথ চলা শুরু হয় কম্পিউটারের প্রথম ব্যাচ দিয়ে। কম্পিউটার প্রথম ব্যাচ যখন আমরা সফল হই, তখন পরবর্তী ব্যাচগুলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। সেই কোর্স চলমান থেকে আজ আপনি 17তম ব্যাচের মধ্যে আছেন। 17তম ব্যাচের মধ্যে এসে আমি যদি আপনাকে এই আশ্বাস বা এই বিশ্বাসটা তৈরি করে দিতে না পারি যে আপনি অনলাইনেই কোর্সটি করে অনেক কিছু অর্জন করতে পারবেন, এবং এই কোর্সটি করাটা আপনার কাছে মনে হবে এমন যে আমি আপনার সাথে বসে আপনাকে কম্পিউটার শেখাচ্ছি। সুতরাং সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, প্রতিটি ক্লাসকে ওইভাবে অনুধাবন করা যেভাবে একজন ট্রেনার তার সামনে থেকে তাকে ট্রেন আপ করান। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমরা আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভুবনে, যেটি কোর্সের মধ্যে আপনি এনরোল করেছেন। সেই কোর্সটির নাম হলো কম্পিউটার অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন কোর্স। কম্পিউটার অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন কোর্স, এই কোর্সে আপনাকে স্বাগত জানাই। আজকে আপনাদের পথ চলা শুরু। এক ক্লাস, দুই ক্লাস করে একটা সময় সমাপ্তি ক্লাস আসবে। সেই সমাপ্তি ক্লাসের মধ্যে আপনার অর্জন কতটুকু হয়েছে, পরীক্ষার মাধ্যমে সেটা আমরা জানতে পারবো। দেন সেই পরীক্ষার ফলাফলের উপর আপনি সার্টিফিকেট পাবেন কি পাবেন না, এটা আপনার ফলাফল আপনাকে বলে দেবে। এই কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। আমার সাথে সাথে আরেকজন সহকারী হিসেবে থাকবেন মাওলানা হাবিবুল্লাহ বিন বাশার ভাই, যিনি আমাদের কওমি ইউথ ক্লাবের খুলনা বিভাগীয় প্রধান অর্থাৎ সহকারী হিসেবে আছেন। আজকের ওরিয়েন্টেশন ক্লাস, আজকের ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে আমরা এইটা জানতে পারবো যে আজকের ক্লাসের থেকে শুরু করে আমাদের সর্বশেষ পর্যন্ত ক্লাসগুলোতে কোন ক্লাসে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে সাধারণত পরিচয় পর্ব হয়, শিক্ষকের পরিচয়, শিক্ষার্থীদের পরিচয়, ক্লাস মডিউল। শিক্ষকের পরিচয়, আমি আমার পরিচয় দিই। আমার নাম আকরাম আশরাফ। আমার ব্যাকগ্রাউন্ড হলো কওমি, মাদ্রাসা থেকে পড়াশোনার পাশাপাশি আমি ছাত্র জমানা থেকে কম্পিউটারের উপর বিভিন্ন ধরনের প্রশিক্ষণগুলো নিয়ে আসছি, এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার পরীক্ষার মাধ্যমে আমি জেনারেল লাইনে পড়াশোনা করি। সাথে সাথে আমার ছাত্র জমানা থেকে আমি বিভিন্ন ধরনের ট্রেনিং গুলো নিয়েছিলাম শুধুমাত্র অর্জনের জন্য, যে না আমাকে শিখতে হবে। সেই শিক্ষাটা আমার কাজে লেগেছে। আমি ছাত্র জমানা থেকেও বিভিন্ন বড় বড় যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, আইটি ফার্ম গুলো আছে, ওই সকল প্রতিষ্ঠানগুলোতে আমি ট্রেনার হিসেবেও ছিলাম। তো সেই ট্রেনার তখন হয়তো শখের বসে ছিল, শিক্ষাটা ছিল আগ্রহের বসে। আর এখন যেটা আছে সেটা হলো সম্পূর্ণ মনের বসে। অর্থাৎ মনের ইচ্ছাই ছিল এটা যে আমি যা কিছু শিখেছি তা শুধু আমার ভিতরে সীমাবদ্ধ নয়, আমি অন্যকেও এটা প্রদান করব। আমার অভিজ্ঞতাটাকে আমি অন্যের ক্ষেত্রে প্রয়োগ করব, যাতে আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতাটা অন্যরা অল্প সময়ের মধ্যে ধরে নিতে পারে। দেন তার একটা আয়ের, আর্নিং এর অথবা কাজ করার রাস্তা খুঁজে পাওয়া যায় সহজে। আপনাদের পরিচয় ইনশাল্লাহ নেক্সট টাইমে কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে আরো পরিচিত হব। প্রত্যেকের সাথে প্রত্যেকে কি করেন এবং কে কোথায় আছেন, কি নাম, পড়াশোনা কোথায় করেছেন, বিস্তারিত একটা ক্লাসের মধ্যে আলোচনা করব ফাঁকে কোনো একটা ক্লাস।
ক্লাস মডিউল। ক্লাস মডিউলের পূর্বে কিছু আলোচ্য বিষয় আছে আমাদের, এই সকল আলোচ্য বিষয়গুলো একটু শেষ করি। আলোচ্য বিষয় বলতে আমি যে কোর্সটি করব সে কোর্সটির নাম জেনেছি, কম্পিউটার অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন কোর্স। আর এই কোর্সের অধীনে কি কি প্রোগ্রামগুলো, কি কি কাজগুলো আমরা শিখতে পারবো, সেটার একটা ধারণা যদি থাকে, তাহলে আমরা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবো যে আমাকে এই এই বিষয়গুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে। যেমন শুরুতে দেখতে পাচ্ছেন MS ওয়ার্ড। MS ওয়ার্ড, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি স্যার। গুড। জি স্যার। যারা, যাদের এখানে আওয়াজের সম্ভাবনা কম, মানে আওয়াজ বলতে আপনাদের এখানে কোনো ধরনের নয়েজ নেই, আপনি এমন একটা জায়গার মধ্যে অবস্থান করছেন যে জায়গার মধ্যে কোনো ধরনের শব্দ এখানে আসবে না, কেবল তাদের কথা বলার জন্য অনুরোধ করছি। আর যাদের এখানে সম্ভাব্য আছে যে আমার যেখানে আমি অবস্থান করছি এখানে আমার অন্যান্য সাথীরাও আছেন, বা আমি এমন একটা পরিবেশের মধ্যে আছি যেখান থেকে আওয়াজ হওয়ার সম্ভাবনা আছে, দয়া করে তারা মিউট থাকবে। এবং অনেকে আছেন গ্রাম থেকে, অথবা এমন একটা জায়গার মধ্যে আছেন যে জায়গার মধ্যে নেটের প্রবলেম, তারা এমন একটা জায়গার মধ্যে বসার জন্য অনুরোধ করব যেখান থেকে মোটামুটি নেটটা আসা যাওয়া করতে পারে। আর যারা ভিডিও অন রেখেছি, অনুগ্রহ করে ভিডিও এখন অফ করে দিন। কেননা অনেক জায়গাতে নেট সমস্যা থাকার কারণে আপনার ভিডিওতে তারা তাদের এই আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো দেখতে সমস্যা হবে। এর জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, সব ভিডিও, সবার ভিডিও অফ করে দিন। প্রত্যেকে ভিডিও অফ করে দিই। সবাইকে দেখেছি, খুব ভালো লেগেছে, এবং যারা এখনো ভিডিও অন রেখেছেন অনুগ্রহ করে সবাই ভিডিওটি অফ করে দিবেন। আমাদের যে সকল বিষয়গুলো বা প্রোগ্রামগুলো আমরা শিখবো তার মধ্য থেকে একটি হলো MS ওয়ার্ড। MS এর পূর্ণ নাম হলো মাইক্রোসফট ওয়ার্ড। অফিস অ্যাপ্লিকেশনের সবচাইতে বেস্ট এবং সবচাইতে পাওয়ারফুল একটি সফটওয়্যার বলতে পারেন আপনি MS ওয়ার্ড। এমন কোনো অফিস আদালত নেই যে অফিস আদালতের মধ্যে এই MS ওয়ার্ড প্রোগ্রাম দিয়ে কাজ করা হয় না। আপনি একটা অ্যাপ্লিকেশনে কাজ করবেন, আপনাকে এই প্রোগ্রাম থেকেই করতে হবে। আপনি একটা আহ, আপনার কোন ধরনের প্রবেশপত্র, ID কার্ড সিস্টেমে কাজ করতে চান, আপনাকে এই প্রোগ্রামের মাধ্যমেই করতে হবে। আপনি স্ট্যাম্প চুক্তি করতে চান, এই প্রোগ্রামের মাধ্যমেই করতে হবে। এইভাবে যত ধরনের ডকুমেন্টারি আছে যেগুলো আপনাকে লিখিত আকারে প্রেজেন্টেশন করতে হবে, ওই ধরনের কাজগুলো আপনাকে MS ওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমেই করতে হবে। MS ওয়ার্ড প্রোগ্রামের পরপরই আছে আমাদের, MS ওয়ার্ড প্রোগ্রামের পরপরই আছে আমাদের MS এক্সেল। MS এক্সেল হলো যারা অ্যাকাউন্টিং এর উপর কাজ করতে চান, অথবা যাদের বিজনেস আছে, এমন ভাবে হিসেব নিকেশ গুলো করতে চান যেভাবে হিসেব নিকেশ করলে টাইম বা সময় কম লাগে, এবং দীর্ঘ সময়ের কাজ অল্প সময়ের মধ্যে করতে চান নির্ভুল ভাবে, অথবা অফিস আদালতের যে সকল হিসাব নিকাশ গুলো আছে, পণ্যের হিসাব থেকে শুরু করে অফিসিয়াল যত ধরনের হিসাব নিকাশ আছে, সকল হিসাবগুলো খুব শর্ট টাইমে নির্ভুল ভাবে আপনি করতে চাইলে আপনাকে এই প্রোগ্রাম ব্যবহার করতেই হবে, বা এই প্রোগ্রামটা আপনাকে শিখতেই হবে। MS ওয়ার্ড বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, MS ওয়ার্ড, MS ওয়ার্ড অ্যাপ্লিকেশন, MS এক্সেল, হিসেব নিকেশ, MS পাওয়ার পয়েন্ট, এটা হলো আমাদের বিভিন্ন যে সেমিনার গুলো হয়, ওই সকল সেমিনার গুলোতে আমাদের লেকচাররা যখন লেকচার শিট, লেকচার তৈরি দেন, তার লেকচারের সাথে সাথে আমাদের স্ক্রিনে বিভিন্ন ধরনের লেখাগুলো, বিভিন্ন ধরনের ফটোগুলো, বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমাদের সামনে তার ধারা বর্ণনার সাথে সাথে আমাদের স্ক্রিনের মধ্যে ভেসে আসে। এইটা যে প্রোগ্রামের মাধ্যমে করা হয়, ওই প্রোগ্রামটার নাম হলো MS পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট।
প্রোগ্রামের মধ্যে অফিসিয়াল ভাবে এই তিনটা প্রোগ্রামটা সবচাইতে বেশি কাজে লাগে, এবং ম্যাক্সিমাম ট্রেনিং সেন্টার গুলো এই তিনটা প্রোগ্রাম আপনাকে শিখাবে। কেননা এই তিনটা প্রোগ্রাম পারলেই আপনি যেই কোনো প্রোগ্রাম খুব সহজে ধরে নিতে পারবেন, যেটার জন্য আপনাকে সামান্য একটু গাইড দিলে হবে। যেই কোনো প্রোগ্রাম, আপনাকে এই তিনটা প্রোগ্রাম জানা থাকলে যে কোনো অফিস আদালতে আপনি চাকরি করতে পারবেন। ইভেন আপনি যদি কোনো পাবলিকেশন সেক্টরে কাজ করতে চান, তাহলে আপনাকে এই প্রোগ্রামগুলো জানা থাকতে হবে। তবেই আপনি ভালোভাবে কোন একটা ভালো প্রতিষ্ঠানে জব করার জন্য, কম্পিউটারের সাইডে কাজ করার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই প্রোগ্রামগুলোকে আউট ভাবে, মানে বিভিন্ন ভাবে সাপোর্ট দেওয়ার জন্য, মানে এই প্রোগ্রামের সাথে সাথে আরো কিছু সাপোর্টিং প্রোগ্রাম আছে। ওই প্রোগ্রামগুলো আপনার যখন ধারণা থাকবে, তখন আপনার কাজ আরো সহজ হবে, আরো দ্রুত গতিতে আপনি কাজ করতে পারবেন। তার মধ্যে থেকে একটি হলো ইন্টারনেট। একটি এমএস ওয়ার্ড ফাইল তৈরি করেছেন, আপনাকে বলা হয়েছে এটি ইমেল করো, তাহলে অবশ্যই আপনাকে ইন্টারনেট জানতে হবে। আপনি এমএস ওয়ার্ডে কাজ করছেন, আপনাকে বলা হচ্ছে একটা বইয়ের মধ্যে এই ফটোটাকে দাও, তখন অবশ্যই আপনার ইন্টারনেট জানা থাকতে হবে। কেননা আপনি এই বইয়ের যে ফটোগুলো আছে, সেই ফটোগুলো আপনাকে কালেক্ট করতে হবে, অবশ্যই নেট থেকে কালেক্ট করতে হবে। অন্যথায় আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে যে ফটোগুলো অ্যাড করে দাও। তো ম্যাক্সিমাম এখন যেহেতু ইন্টারনেট জগৎ, ইন্টারনেট জগতের মধ্যে এমন কোনো সাইট নেই যে সাইটের বিষয়বস্তুগুলো নেই। তো এগুলো সব কিছু ইন্টারনেটের মধ্যে আপনি পাবেন। ইন্টারনেটে পরে আছে মাল্টিমিডিয়া বা উইন্ডোজ অপারেটিং, অর্থাৎ এই প্রোগ্রামটা আপনি জানলেন কাজ করার ক্ষেত্রে। কম্পিউটারের ভিতরগত কিছু আনুষঙ্গিক কাজ থাকে, যেমন কোনো ভিডিও রেকর্ড করা, কোনো ভিডিও আপনার কোনো সাউন্ড রেকর্ড করা, কোনো সাউন্ড প্লে করা, কোনো ভিডিও প্লে করা। এভাবে ভিতরে অপারেটিং এর কিছু কাজ থাকে। সকল কাজগুলো আপনি মাল্টিমিডিয়া বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম যখন আলোচনা করা হবে, সেই বিষয়গুলোতে আপনি তখন জানতে পারবেন। আপনি এই প্রোগ্রাম তিনটাতে আপনাকে অবশ্যই টাইপ করতে হবে। আপনার যদি টাইপ না জানা থাকে, যেমন আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলো, বললো যে আমাকে আরবি কাজটা করে দাও, অবশ্যই আপনি সেটিও এমএস ওয়ার্ড প্রোগ্রামই করবেন, বাট আপনাকে তো টাইপ করতে হবে। তো টাইপ করতে হলে অবশ্যই যে ভাষায় আপনাকে টাইপ করতে হবে, ওই ভাষার টাইপটা আপনার জানা থাকে। যেমন আপনাকে যদি বলা হয় বাংলায় টাইপ করার জন্য, আপনি অবশ্যই বাংলায় টাইপ করবেন যদি বাংলা টাইপ জানা থাকে। ইংরেজি বললে ইংরেজি, আরবি বললে আরবি, কিংবা উর্দু বললে উর্দু। অর্থাৎ ম্যাক্সিমাম টাইপ গুলো বাংলাদেশের ক্ষেত্রে, ম্যাক্সিমাম টাইপ গুলো হয়তো এই চার ক্যাটাগরি টাইপ আপনার হতে পারে: বাংলা, ইংরেজি, আরবি, কিংবা উর্দু। ম্যাক্সিমাম টাইপার যারা আছেন, তারা কিন্তু দুই ভাষা জানেন, অনলি বাংলা এন্ড ইংরেজি। জেনারেল যারা টাইপার আছেন, জেনারেল যারা কম্পিউটার অপারেটর আছেন, তারা কিন্তু দুই ভাষার উপর তৃতীয় চতুর্থ ভাষাগুলো জানেন না। আর যারা অ্যারাবিক টাইপের যারা কাজ করেন, তাদের বাংলা, ইংরেজি, আরবি, উর্দু চার ভাষার উপরেই জানা আছে। আজকের ক্লাসে আর আপনারা যারা আছেন, যারা পার্টিসিপেন্ট আছেন, উপস্থিত যারা আছেন, এখানের মধ্যে থেকে 70% বলা যাবে, 70% কিন্তু ওলামায়ে কেরাম। আর ওলামায়ে কেরামের বাংলা, ইংরেজি সাথে কিন্তু আরবি উর্দুটা জানা থাকে। কেননা আরবি উর্দুটা হলো মাদ্রাসা লাইনের সবচেয়ে মূল বই। বাংলা, ইংরেজি এগুলো হলো সাপোর্টিং, এগুলোকে সাপোর্টিং হিসেবে রাখা হয়েছে শুধুমাত্র চলার জন্য, শুধুমাত্র নিজেকে অন্যদের কাছে প্রেজেন্টেশন করাটা সহজ হয় এই জন্য। মূলত আরবি, অ্যারাবিক যে মাদ্রাসাগুলো আছে, এগুলোর মেইন আলোচ্য যে ভাষাগুলো, সেটা হলো আরবি আর উর্দু। আপনি বলতে পারেন, আপনি বুঝেন, আপনি সব কিছু করতে পারেন আরবি, উর্দু, বাংলা, ইংরেজিতে, কিন্তু আপনি টাইপ পারেন না, তাহলে কিন্তু হবে না। আপনি কম্পিউটার পারেন, কিন্তু চার ভাষার উপর যখন টাইপ আপনার জানা থাকবে, তখন দেখবেন যে আপনার ডিমান্ডটা বা আপনার স্কিলটা আর একটু উপর দিকে। স্কিল মানে হলো সিঁড়ি। স্কিল মানে কি? সিঁড়ি। আপনার সিঁড়ি দিয়ে আপনি যত উপরের দিকে উঠতে পারবেন, আপনার স্কিলটাও তত উপরের দিকে উঠবে। অর্থাৎ প্রতিটি জ্ঞান, প্রতিটি শিক্ষা আমার জন্য প্রতিটি সিঁড়ির মতো। আমার যত সিঁড়ি আমি বাইতে পারবো,
অর্থাৎ যতগুলো স্কিল কোর্সের যে যে সকল কোর্স গুলো আছে আমার জানা থাকবে, প্রত্যেকটা স্কিল আমাকে উপরের দিকে নিয়ে যাবে। আমি যদি একতলা পর্যন্ত উঠতে পারি, তাহলে আমার আসনটা বা আমার স্কিলটা একতলা হবে। আমি যদি সিঁড়ি বেয়ে যদি 10 তলা উঠতে পারি, তাহলে আমার স্কিলটা হবে 10 তলা। সুতরাং আমি যত বেশি শিখবো, আমার স্কিলটা তত উপরের দিকে উঠবে। আমার স্কিলটা যতটা ইয়া হবে, আমার ডিমান্ডটা তত হবে। আপনি সাধারণভাবে আপনি টাইপ করতে পারেন, তাহলে আপনার এক ডিমান্ড। আপনি টাইপের উপর মাস্টার, তাহলে কিন্তু আপনার আরেক ডিমান্ড। আপনি টাইপ পারেন প্লাস অন্যান্য প্রোগ্রামগুলোর উপর আপনি অভিজ্ঞ, তাহলে কিন্তু আপনি আর অ্যাডভান্স। আপনি টাইপ পারেন, আপনি ডিজাইন পারেন, আপনি ইন্টারনেটের উপর ইয়ে করেন, তাহলে আপনার স্কিলটা আরো উপরে। এর একটা উদাহরণ দিই আপনাকে। সাধারণ যদি একটা টাইপার হয়ে থাকেন, তাহলে আপনার স্যালারি হবে 8 থেকে 10 হাজার টাকা। আপনি যদি একজন সাধারণ টাইপার হন, যেমন ঘন্টায় আপনি লিখতে পারেন 4 থেকে 5 পেজ, তাহলে আপনার স্যালারি 8 থেকে 10 হাজার টাকা। আপনি যদি ঘন্টায় ইয়ে করতে পারেন 6 থেকে 8 পেজ, তাহলে আপনার স্যালারি হবে 20 হাজার টাকা। আর আপনি যখন টাইপ প্লাস সাজানো গোছানো সবকিছু কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার স্যালারি হবে 25 হাজার। আর আপনার যদি এটার সাথে সাথে গ্রাফিক্স এর উপর আপনার ধারণা থাকে, তাহলে কমপক্ষে 30 থেকে 60 হাজার টাকা আপনার স্যালারি। তাহলে এখন দেখেন আপনি কতটুকু আগাবেন, আপনার বিদ্যাটা কতটুকু উঠাবেন, বা আপনি নিজেকে কোন স্থানে নিয়ে যেতে চান। 10 হাজার, 20 হাজার, 25 হাজার, নাকি 30 থেকে 60? কোনটাতে আপনি নিয়ে যাবেন? যেটাতে আপনি নিয়ে যেতে চান, সেটাতে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয়, ওটা আপনাকে করতে হবে। এরপর আসেন, 4টা ভাষা শিখলেন, কিন্তু ভাষা শেখার পরে এই প্রোগ্রামগুলো শিখলেন, শেখার পরে আপনাকে অবশ্যই বিভিন্ন ক্যাটাগরি কাজ করার অভ্যস্ত হতে হবে। আপনি বিভিন্ন ক্যাটাগরি কাজ করার যখন অভ্যস্ত হয়ে যাবেন, নতুন যত ধরনের কাজগুলো আপনাকে দেয়া হবে, আপনি সেই কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ আপনি একাধিক ভাবে কাজ করতে অভ্যস্ত। তো আপনাকে কোন একটা নতুন কাজ দিলে আপনি ঘাবড়াবেন না, ঘাবড়ানোর বিষয়ও না, কারণ আপনি তো কাজে অভিজ্ঞ। আপনি একাধিক যখন যে প্রজেক্ট গুলো করবেন, তখন তো আপনার ওই প্রজেক্ট গুলোর মধ্যে থেকে কোন একটা প্রজেক্ট হয়তো আপনার হবে, হয়তো বলবে ডান দিক থেকে বাম দিকে, আরেকটা কাজ হয়তো আসবে হলো উপর থেকে নিচের দিকে, এতটুকুই। কিন্তু যখন আপনি একাধিক প্রজেক্ট আপনি করবেন, তখন এই প্রজেক্ট গুলো করতে করতে যে আপনার একটা এক্সপিরিয়েন্স আসবে, যোগ্যতা আসবে, সেই যোগ্যতাটাকে আপনি কাজে লাগাতে পারবেন। এখানে যে প্রায় 25টার অধিক আমরা আপনাদেরকে প্রজেক্ট শেখাবো। প্রত্যেকটা প্রজেক্ট আপনাকে করতে দেওয়া হবে। প্রত্যেকটা প্রজেক্ট আপনি করবেন, করে আমাদের গ্রুপগুলোতে দিবেন। আপনি যখন গ্রুপে দিবেন, তখন আমরা আমাদের ক্লাসগুলোতে বলে দিব, এটা এইভাবে নয় এইভাবে, এইভাবে নয় এইভাবে। আপনি এই কাজটাকে এইভাবে যদি একটু বড় করে দিতে পারেন তাহলে সুন্দর হতো। এটাকে যদি একটু ডান দিকে দিতেন তাহলে সুন্দর হতো, এটাকে যদি একটু বাম দিকে দিতেন সুন্দর হতো। আপনাকে যখন একবার দুইবার একবার দুইবার এবার ভুলগুলো শুধরাই দেওয়া হয়, তখন একটা সময় এসে দেখবেন যে আপনি নির্ভুল কাজ করতে অভ্যস্ত হয়ে গেছেন। অবশ্যই আপনাকে এই প্রজেক্ট গুলো কি করা হবে, সেটা না। এরপর আছেন প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল কিভাবে করবেন, এবং আপনাদের কিছু ব্যাকআপ ফাইল দেওয়া হবে, কিছু ফরম্যাট, কিছু সফটওয়্যার, কিছু লিংক আপনাদেরকে দেওয়া হবে সর্বশেষ। এগুলো আপনার কাজের সুবিধার্থে, আপনার কাজের ব্যাকআপ হিসাবে কাজ করবে। সর্বশেষ আসেন, আপনাকে একটা পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন, কওমিয়ত ক্লাবের জাতীয় তরুণ প্রজন্ম সম্মেলনে, যেখানে শত শত মানুষ উপস্থিত থাকেন, এবং বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায়ের যেসব উলামায়ে কেরাম আছেন তাদেরকে এখানে ইনভাইট করা হয়, তাদের হাতে আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে। এই হলো আমাদের কোর্সের যে সকল পয়েন্ট গুলো থাকবে তার সামারি। আসেন, যে সকল টিভি গুলো বা যে সকল প্রজেক্ট গুলো আপনাকে শেখানো হবে, টিভি অর্থাৎ বায়োডাটা, যেটাকে আমরা বাংলাতে বলি জীবন বৃত্তান্ত, কিভাবে আমরা একটা কায়দা করবো, আবেদন পত্রগুলো কিভাবে তুলবো, টুলের দোকান বাসাবার ইত্যাদি গুলো কিভাবে করবো, বই সেটিং বা ম্যাগাজিন সেটিং কিভাবে করবো, আমাদের যে আরবির যে বড় বড় কিতাবগুলো আছে বুখারী মুসলিম, এই কিতাবগুলো আমরা কিভাবে সাজাবো,
স্ট্যাম্প বা চুক্তিপত্রগুলো আমরা কিভাবে করব, মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানের পেড গুলো আমরা কিভাবে করব, প্রজেক্ট প্রোফাইল কিভাবে করব, গেট পাস ভলান্টিয়ার ইত্যাদি গুলো আমরা কিভাবে করব, রঙিন বই আমরা কিভাবে সেটিং করব, পরীক্ষার প্রশ্নগুলো আমরা কিভাবে সাজাবো, ইকুয়েশন বা হায়ার গণিত কাজগুলো আমরা কিভাবে করব, ইনভয়েস, ভাউচার, বিদ্যুৎ বিল, অটোমেটিক রেজাল্ট শিট, ফরম্যাট ম্যাটার্স, মেকআপ, প্রুফ কারেকশন, ট্রেসিং প্রিন্ট, হেডিং ডিজাইন, পোর্টফোলিও, রেজাল্ট শিট সহ প্রায় আমাদের 25টার অধিক কি করা হবে, প্রজেক্ট শেখানো হবে। এত কিছু দেখলেন, জানলেন। এখন আসেন, এই কোর্সটা মূলত কাদের জন্য। এই কোর্সটা মূলত কাদের জন্য সেটা কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, যাদের স্কিল ডেভেলপ, যারা জীবন সফলতা এগিয়ে যেতে চান। আপনি কি করবেন? আপনি মাদ্রাসা থেকে ফারিগ হয়েছেন, এখন কি করবেন চিন্তা করতেছেন, ভাবনায় আছেন যে আমি আসলে মানে এমন কোন কাজ, যে কাজটা আমার জানা নেই, যে আমি কাজটাকে নিয়ে এগিয়ে যাব। এই ধরন ব্যক্তিদের জন্য আমাদের এই কোর্স, এটা তাদের জন্য একটা পাথেয় বলা যায়। যারা স্কিল ডেভেলপ করতে চান, মানে নিজেকে উন্নত করতে চান, শিক্ষার যে অর্জনটা কারিগরি শিক্ষা, সে কারিগরি শিক্ষা দিয়ে নিজেকে আরেকটু ডেভেলপ করতে চান, তাদের জন্য। যারা অনলাইনে কাজ করতে চান, যেমন বাসায় আছেন, মাদ্রাসায় আছেন, মসজিদে আছেন, নিজের স্থানে থেকে অনলাইনে কিছু কাজ করা যায়, সেই কাজগুলো আপনি করতে চাইলে এটা তাদের জন্য। যারা নিজের কাজ নিজেই করতে চান, আপনার মাদ্রাসা আছে, আপনার প্রতিষ্ঠান আছে, আপনার ব্যবসা আছে, আপনি চান আপনার হিসাব নিকাশ, আপনি চান আপনার সকল ধরনের কম্পিউটারের কাজগুলো নিজের কাজ নিজেই করতেন, এটা তাদের জন্য। যাদের ইচ্ছা আছে একটা কম্পিউটার বিকাশের দোকান, ফটোকপির দোকান দিতে চান, তাদের জন্য। কিভাবে একটা ফটোকপির দোকান দিলে আপনি প্রফিটেবল হবেন, কিভাবে একটা দোকান কাজ করলে আপনি খুব সহজে আপনার ক্লায়েন্টদেরকে খুশি করতে পারবেন, এই ধরনের কাজগুলো কিভাবে করবেন সেটারও শেখানো হবে। যারা কম্পিউটার পদে চাকরি করতে চান, যেমন পাবলিকেশন সেক্টর, যেমন বিভিন্ন ধরনের অফিস আদালত গুলো আছে, কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। এই কম্পিউটার অপারেটর মানে হলো এই কোর্স জানা থাকাওয়ালা। যারা প্রফেশনাল কোম্পানিতে কম্পিউটার অপারেটর হতে চান, তাদের জন্য। এক কথাই, আপনি এই কোর্স করে জীবনের একটা আর্নিং সেক্টরে কাজ করার মতো সুযোগ পাবেন। ক্লাসে কিছু রুলস থাকে, প্রত্যেকটা মানুষের জীবন চলার জন্য যেমন কিছু রুলস থাকে, দেশীয় ভাবে রাষ্ট্রীয় ভাবে কিছু রুলস থাকে, প্রাতিষ্ঠানিক কিছু রুলস থাকে, এই কোর্সের কিছু রুলস আছে। এই ক্লাসের কিভাবে আপনি ক্লাসগুলো করবেন, ক্লাস সময়ের পূর্বে লিঙ্ক দেওয়া হবে, প্রতিদিনই আপনাদের গ্রুপে কি দেওয়া হবে, লিঙ্ক দেওয়া হবে। লিঙ্কে ক্লিক করলেই সরাসরি কিন্তু আপনি ক্লাসে উপস্থিত হতে পারবেন, কোনো আইডি পাসওয়ার্ড যাবে না। ক্লাস চলাকালীন সময় ভিডিও অফ রাখুন, কেননা অন্যত্রে এমন স্থানে শিক্ষার্থী আছেন যাদের এখানে নেটের সমস্যা। আপনি ভিডিওটা অফ রাখলে অন্যজনের জন্য এটা কি হবে, সহজে ক্লাসটা দেখা যায়। ক্লাস চলাকালীন সময় বিনা প্রয়োজনে আনমিউট করা থেকে বিরত থাকুন। এই যে মিউট আনমিউট করিয়ে যে আপনার এখানে নয়েজ গুলো আসে, এতে দেখা গেছে অন্যদের সমস্যা হয়। বিশেষ করে অনেকে আছেন হেডফোন লাগিয়ে ক্লাস করছেন, আপনার এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো তার কর্ণে সমস্যা হয়। এর জন্য সব সময় প্রতিটি ক্লাসে শেষ পর্যন্ত আপনি মিউট থাকবেন। মোবাইলের মাধ্যমে ক্লাস করুন, মোবাইলের মাধ্যমে কি করবেন, ক্লাস করবেন। তাহলে কি হবে, আপনি দেখে মজা পাবেন, ছোট আকারে আপনি দেখে মজা পাবেন। ভালো মানে ইন্টারনেট ব্যবহার করুন। ক্লাস শেষে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতেই হবে আপনাকে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য প্র্যাকটিসের বিকল্প নেই। ক্লাস ব্যাকআপ ভিডিও বারবার দেখুন। আপনাকে একটা, যে আজকের ক্লাসটা যেমন রেকর্ড করা হচ্ছে, ক্লাস রেকর্ড করার পরে আপনাকে এটা আপলোড করে আপনাকে লিংক দেওয়া হবে, দেন সেখান থেকে আপনি দেখতে পারবেন, প্রয়োজনে ডাউনলোড করে রাখতে পারবেন। আপনি আপনার ভিডিওটা আপনার কম্পিউটার ডাউনলোড করে রাখতে পারবেন। ক্লাস চলাকালীন সময়ে প্রশ্ন করা থেকে বিরত থাকুন। আমি যেমন কথা বলছি, আপনার এর মধ্যে যদি আপনার মনে একটা প্রশ্ন জেগে যায়, আপনি যদি সেই প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করেন, দেন আমি যদি আপনার সেই প্রশ্নের আপনাকে রিপ্লাই দিই, আপনাকে রিপ্লাই দিতে দিতে আরেকজনের প্রশ্ন জাগবে, আরেকজনের প্রশ্ন জাগবে। এতে দেখা গেছে ক্লাসের মূল আলোচ্য বিষয়গুলো কি হবে না, শেষ হবে না। আবার দেখা গেছে
আমার সর্বশেষ পর্যন্ত ক্লাস যখন আমি শেষ করে ফেলি, এর ভিতরে কিন্তু আপনার উত্তরটাও চলে আসে। এর জন্য ক্লাস চলাকালীন সময় প্রশ্ন করা থেকে বিরত থাকুন। ঠিক ক্লাস শেষে আমরা আপনাদের জন্য প্রশ্নোত্তর পর্ব রাখি। প্রতিটি ক্লাসের শেষে বলি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাসটা ক্লোজ করি। আর যদি প্রশ্ন থাকে, সেটা যদি রাত 1টা 2টা পর্যন্ত হয়, প্রশ্ন কিন্তু চলতে থাকে, উত্তরও চলতে থাকে। প্রতিটি ক্লাস নোট করার চেষ্টা করুন, যা আপনার জীবনে অনেক উপকার আসবে। প্রতিটি ক্লাস আলোচনা করছি, তা আপনি লিখে রাখুন। যেটা লেখার দ্বারা আপনার যে কনসেপ্টটা আছে সেটা ক্লিয়ার হবে। এই জন্য আপনি কি করবেন, এটাকে নোট ডাউন করুন। প্রতিটি ক্লাস নোট করার চেষ্টা করুন। এর নিচে আছে আইডি নম্বর সংরক্ষণ করুন। আপনার আইডি নাম্বারটা অনেক অনেক জায়গা লাগবে। পরীক্ষা দিতে গেলে লাগবে, দেন আপনি সার্টিফিকেট নিতে গেলে লাগবে। তারপরে আপনার আপনার মিটিং এ ক্লাস লিংক যখন দেওয়া হবে, তখন মাঝে মধ্যে এটাকে প্রাইভেট করে দেওয়া হয়। আইডি নাম্বার ছাড়া এটাকে অ্যাপ্রুভ হয় না, তখনও লাগবে। এই জন্য এটাকে কি করবেন, আপনার আইডি নাম্বারটা মনে রাখার জন্য আপনার মেসেঞ্জার যে গ্রুপ আপনাকে অ্যাড করা হয়েছে, সেটার নিক নেমের মধ্যে আপনি ব্র্যাকেটে আপনার ওই আইডি নাম্বারটা বসিয়ে দিবেন। তাহলে আপনি এই গ্রুপে আজীবন থাকবেন। আপনার আইডি নাম্বারটাও আজীবন থাকবে। আপনার ভুল আর কোনো কারণ হবে না। আপনি মেসেজ করলে যে কেউ দেখতে পারবে এটা অমুক আইডি থেকে, অমুক আইডি নাম্বার থেকে মেসেজ করা হয়। গ্রুপে কাউকে জয়েন কিংবা ক্লাস লিঙ্ক কাউকে শেয়ার করা থেকে বিরত রাখুন। এটা যেহেতু আভ্যন্তরীণ একটা ক্লাস এবং গ্রুপটাও সিক্রেট, আপনি বাইরে থেকে একজন লোককে ঢুকিয়ে দিলেন, নানান ধরনের প্রশ্ন করলো, ক্লাসের মধ্যে সমস্যা তৈরি করলো, এতে দেখা গেছে 10 জনের সমস্যা হবে। এর জন্য গ্রুপ এবং লিঙ্ক থেকে বিরত রাখার চেষ্টা করবো। এটা একটা আমানত, এটা একটা আমানত। সুতরাং সে আমানত খেয়াল না করে নিয়মিত অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক গুলো জমা দিতে হবে। আপনাকে যে কাজটা দেওয়া হয় সেই কাজটা অবশ্যই করে দেখাইতে হবে। মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, অর্থাৎ কোন একটা চ্যাপ্টার যখন শেষ হয়, তার একটা টেস্ট মূলক একটা পরীক্ষা নেওয়া হয়, যাতে ফাইনালি আপনি ভালো ফলাফল করতে পারেন। এই ছিল আমাদের ক্লাসে কিছু রুলস। আসেন, প্রথম ক্লাস আমরা কি কি শেখাই? কম্পিউটার ইতিহাস কার্যক্রম। তারপর আমরা শেখাই হলো কম্পিউটার, কিভাবে আমরা কম্পিউটারটা ওপেন করব, ওপেন করার পরে কম্পিউটারটার স্ক্রিনটা কেমন আসবে, এটার উপর। ল্যাপটপ কাকে বলে, কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার কি, কম্পিউটার যন্ত্রপাতির কোনটার কি নাম, কোনটার কি কাজ, বিস্তারিত প্রথম ক্লাসে আলোচনা করা। দেন সবশেষে কিভাবে আমি কম্পিউটারটাকে অফ করব, সেটাও এখানে তুলে ধরা। তারপর আসেন হলো আমাদের কম্পিউটার, যে প্রোগ্রামটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন, এই প্রোগ্রামটা কিভাবে ওপেন করব, ওপেন করার পরে স্ক্রিনটা কেমন আসবে, আসার পরে এরপরে কাজ, এটা দিয়ে আমরা কি কি কাজগুলো করতে পারবো, অর্থাৎ কোন স্থানের দিয়ে কোন জায়গার কি নাম, কোন সেক্টর কি কাজ, কোন জায়গার মধ্যে কিগুলো কি থাকে, এগুলো আমাদের প্রথম ক্লাসে আলোচনা করা হয়। দেন প্রশ্ন উত্তর পর্ব থাকে, সেখানের মধ্যে থেকে আমাদের এই পয়েন্টগুলো আলোচনা করা হয়। এটা দ্বিতীয় ক্লাস। তৃতীয় ক্লাসের মধ্যে আসেন, পূর্ব ক্লাস প্রথমে আসে যে আপনাদেরকে একটা সময় দেওয়া হবে। ক্লাস লিংক দেওয়া 10-15 মিনিট সময় দেওয়া হবে সর্বোচ্চ। শুরুতে আপনাদেরকে আপনাদের মধ্যে থেকে কোনো একজন পূর্বের ক্লাসটা তাকড়া করবেন, রিভাইজ দিবেন। তাহলে কি হবে, আপনাদের পূর্বের কারো যদি অজানা কোনো বিষয় থাকে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং তৃতীয় ক্লাসের মধ্যে উর্দু ফন্ট কিভাবে ইনস্টল করব, কিভাবে উর্দু ফন্ট টাইপ করব, দেন একটা আমরা ইয়ার কাজ করব, প্রজেক্টের কাজ, বায়োডাটা। সেখানের মধ্যে থেকে আমরা কিছু কমান্ড শিখবো, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, অ্যালাইনমেন্ট, টেবিল টেক্সট, ট্যাব বাটন, আন্ডারলাইন, ইন্টার বাটন, এগুলো আমরা তৃতীয় ক্লাসে আলোচনা করব। চতুর্থ ক্লাসের মধ্যে আসেন আমাদের বাংলা। চতুর্থ ক্লাসের মধ্যে আমরা বাংলা টাইপ কিভাবে করব, বাংলা ফন্ট ইনস্টল করব কিভাবে, বাংলা সফটওয়্যার কিভাবে ইনস্টল করব, বাংলার শর্টকাট কাজগুলো কিভাবে করব। দেন একটা প্রজেক্ট করব, যে টুলেট বা বাসা বাড়ি ভাড়া দেওয়া হয়, এই ধরনের কাজগুলো করব। এগুলো করতে গিয়ে আমাদের পেজ বর্ডার, হোমওয়ার্ক ইত্যাদি কাজগুলো আমাদের আসবে। পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করব আমাদের বোল্ড, কিভাবে আমাদের লেখাগুলোকে কালার করে সেটিং করে, এবং 4 ভাষায় একসাথে কিভাবে কম্পোজ করব।
দেন একটা প্রজেক্ট শেখানো হবে আরবি কায়দা, কিভাবে কায়দাটা করবো। সেই আরবি কায়দা শিখতে গিয়ে আমরা কিছু কমান্ডের কাজ শিখতে পারবো, কলাম, টেবিল, ফাইল সেভ, ক্লোজ, ওপেন, টেবিল, কলাম, টেক্সট ডিরেকশন, বিভিন্ন ধরনের কমান্ড গুলো আমরা শিখতে পারবো। ষষ্ঠ ক্লাসে আমরা আলোচনা করব আমাদের বিজয় অ্যাক্টিভ, নন অ্যাক্টিভ অর্থাৎ বোল্ট, আহ আরবি কায়দার একটা অসমাপ্ত কাজ, সেটা আমরা সমাপ্ত করব। আন্ডো, রিডো, ক্লিপবোর্ড ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। দেন সাথে সাথে হরকত সেটিং, স্টাইল গ্রুপ, এডিটিং গ্রুপ, অর্থাৎ আমরা আরবি হরকত দিয়ে কিভাবে কাজগুলো করি, ওই হরকতটা কিভাবে দেওয়া হয়, এই বিষয়ের উপর আমরা আলোচনা করব। সপ্তম ক্লাসে আমরা আলোচনা করব এডিটিং, অর্থাৎ মেনুবার যে আছে সেই মেনুবার থেকে এডিটিং, পেজ, টেবিল ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। একটা অ্যাডভান্স কায়দা কিভাবে সেটিং করে, অ্যাডভান্স ক্যাটাগরি কাজগুলো আমরা জানবো। অষ্টম ক্লাসে আমরা জানতে পারবো আমাদের পিকচার নিয়ে, ফটো নিয়ে। একটা ফটোকে আমরা বিভিন্ন ধরনের এডিট করতে পারি, একটা ফ্রেম আবদ্ধ করতে পারি, ব্রাইটনেস, কন্ট্রাস্ট গুলো কমাতে পারি, যেটা গ্রাফিক্স এর কাজ। অর্থাৎ গ্রাফিক্স এর একটা কাজ ওয়ার্ডে করা যায়, সেই ওয়ার্ড থেকে আমরা কাজগুলো কিভাবে করতে পারবো সে সম্পর্কে আমরা আলোচনা করবো। নবম ক্লাসে আমাদের ইলিস্ট্রেশন, গ্রাফিক্স এর কিছু শর্টকাট টুলস আছে, সেই টুলস আবার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেও আছে, সেটা আমরা এখান থেকে জানতে পারবো বা শিখতে পারবো। হেডার এন্ড ফুটার, টেক্সট, গ্রুপ, সিম্বল ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হবে। দশম ক্লাসে আমাদের একটা কিভাবে আমরা টাইপ স্পিড বাড়াবো, এটার সাথে সাথে আমাদের ইনসার্ট মেনুর শেষাংশ আবার ইকুয়েশনের, অর্থাৎ হায়ার গণিতের কিভাবে আমরা গণিতের উন্নত কিছু গণিত আছে যেগুলো আমাদের 8, 9 প্লাস ক্লাসগুলোতে করা হয়, এগুলো আমরা কিভাবে, এই কাজগুলো আমাদেরকে দেওয়া হলে আমরা কিভাবে কাজগুলো করতে পারবো সেটার উপর আলোচনা করা হবে। 11তম ক্লাসের মধ্যে আমাদের আলোচনা করা হবে থিম, পেজ লেআউট, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ অ্যারেঞ্জ, অর্থাৎ পেজ সংক্রান্ত কিছু কাজ আছে যে কাজগুলো আমরা আমাদের 11তম ক্লাসে করতে পারবো। 12তম ক্লাসের মধ্যে রেফারেন্স মেনু, মেইল, রিভিউ, ভিউ এবং কম্পোজ অনলাইন, হরকত দিয়ে কম্পোজ করা, কারেকশন করা ইত্যাদির উপর আমরা 12তম ক্লাসে আলোচনা করব। 12তম ক্লাসের মধ্যে আমাদের চার ভাষা শেষ হয়ে যাবে। দেন মাইক্রোসফট ওয়ার্ডের একদম A to Z সকল কমান্ড আমাদের শেষ হয়ে যাবে। এর মধ্যে আমরা অনেকগুলো প্রজেক্ট সাথে সাথে আমরা প্র্যাকটিস করতে পারবো, যা আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটি করে প্রজেক্ট হিসেবে থাকবে। 13তম ক্লাসের মধ্যে আমাদের চলে যাবে হলো এক্সেল প্রোগ্রাম। এক্সেল প্রোগ্রাম আমরা শুরু করব। এক্সেল প্রোগ্রামের মধ্যে আমাদের আহ এক্সেল প্রোগ্রাম কি, এটা কাজ কিভাবে, কিভাবে সেল, রো, কলাম ইত্যাদি গুলো করা হয়, যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কিভাবে কাজ করে, সেলস ইনভয়েস কিভাবে তৈরি করে, একাধিক নিয়মে যোগ করার পদ্ধতি, নতুন রো কিংবা কলাম আনার পদ্ধতি, বর্ডার তৈরি করা এবং একটা ক্যাশ মেমো তৈরি করা, কিভাবে এক্সেল এর মাধ্যমে এই কাজগুলো করতে পারবো এ সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো এক্সেল এর প্রথম ক্লাস। এক্সেল এর দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করতে পারবো স্যালারি শিট 1, স্যালারি শিট 2, স্যালারি শিট 3। অর্থাৎ আমরা যদি কোনো একটা প্রতিষ্ঠানে জব করি, সেই প্রতিষ্ঠানে দেখা গেছে আমাদের স্যালারি শিটের মেনটেন করতে হয়। তো এই স্যালারি শিট গুলো আমি কিভাবে তৈরি করব, আমি একটা প্রতিষ্ঠানে জব করতে পারি, সেই প্রতিষ্ঠান যদি আমাকে এই ধরনের কাজগুলো করতে হয়, তাহলে সেই কাজগুলো আমি কিভাবে করবো সেটার উপর আলোচনা করা হবে। দেন ফাইল মেনু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এক্সেলের তৃতীয় ক্লাসে আলোচনা করা হবে বিদ্যুৎ বিল, পানি বিল ইত্যাদি গুলো কিভাবে করা হয়। হোম মেনুর অ্যালাইনমেন্ট পর্যন্ত, অর্থাৎ হোম যে উপরে যে মেনুগুলো থাকে সেই মেনুগুলোর হোম মেনুর অ্যালাইনমেন্ট পর্যন্ত আলোচ্য বিষয় থাকবে। চতুর্থ ক্লাসে আমাদের রেজাল্ট শিট, হোম মেনুর নাম্বার, হাইলাইট, কালার, ফরম্যাট এস টেবিল, হোম মেনু শেষাংশ আলোচনাগুলো করা হয়। পঞ্চম ক্লাসে ডাটা এন্ট্রি ফর্ম কিভাবে তৈরি করা হয়, ইনসার্ট মেনু, পেজ লেআউট, মেনুর পেজ পর্যন্ত বিস্তারিত গুলো আলোচনা করা হয়। ষষ্ঠ ক্লাসে আলোচনা করা হবে ফর্মুলা, সাম, ইফ, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, এভারেজ, কাউন্ট, কাউন্টার, কাউন্ট ইফ, কাউন্ট এফএস, কাউন্ট ব্ল্যাঙ্ক, পেজ লেআউট, মেনু শেষাংশ ইত্যাদি গুলো আলোচনা করা হবে। এগুলো হলো সব কোড, এক্সেল যেহেতু কোডিং হিসেবে কাজ করা হয়, এগুলো কিভাবে করব সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হবে। সর্বশেষ সপ্তম ক্লাসের মধ্যে আমাদের আলোচনা করা হবে ভিউ মেনু এবং রিভিউ। অষ্টম ক্লাসে আমাদের পিভট টেবিল, নেট থেকে ফন্ট ডাউনলোড ইনস্টল করার সিস্টেম, এবং নবম ক্লাসে ফর্মুলা মেনু এবং দশম ক্লাসে ডাটা ট্যাব
অর্থাৎ এইখানে 10টা ক্লাস, মূলত 8টা ক্লাস, অতিরিক্ত 2টা ক্লাস আমরা কখনো কখনো করি, অথবা 2টা ক্লাস আমরা নিয়ে আসি আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোর সাথে। আসেন পরবর্তী আমাদের পাওয়ার পয়েন্ট, অর্থাৎ 23তম ক্লাস। 23তম ক্লাসের মধ্যে থাকবে হলো আমাদের পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের মধ্যে 2টা ক্লাস। প্রথম ক্লাসের মধ্যে পাওয়ার পয়েন্টের কাজ কি, পাওয়ার পয়েন্ট ওপেন করা পদ্ধতি, স্কিল পরিচিতি, হোম থেকে অ্যানিমেশন পর্যন্ত কাজগুলো প্রথম ক্লাসে করা হয়। দ্বিতীয় ক্লাসে করা হয় প্রজেক্ট পাওয়ার পয়েন্টের শেষাংশ, অর্থাৎ বাকি যে সকল মেনুগুলো আছে ওই সকল মেনুগুলো শেষ করে দেওয়া হয়। এই জন্য পাওয়ার পয়েন্টের মধ্যে একটা কম সময় লাগে, কারণ হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ম্যাক্সিমাম কমান্ড গুলো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এর মধ্যে থাকে। তো আমরা যখন ওই 2টা প্রোগ্রাম করে আসি, তখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে শেখার আলোচ্য বিষয়গুলো খুবই কম। সব বিশাল একটা প্রোগ্রাম, একটা প্রোগ্রাম শুধুমাত্র আলোচনা করতে গেলে আমাদের 8 থেকে 10টা ক্লাস লাগে। কিন্তু 8 থেকে 10টা ক্লাস কেন লাগে না? যেহেতু আলোচ্য বিষয়গুলো মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর মতোই। তো এখানে আমাদের মূল ভাবে যে সকল আলোচ্যগুলো পয়েন্ট গুলো মাইক্রোসফট ওয়ার্ড কিংবা এক্সেল এ নেই, ওগুলো আমরা এখানে দেখিয়ে দিই, দেন ওইটার সাথে সাথে আমরা রিভাইজ দিই যে এটা মাইক্রোসফট ওয়ার্ড এর মতো, এটা মাইক্রোসফট এক্সেল এর মতো, এবং আমরা বলি। সর্বশেষ আসেন মাল্টিমিডিয়া বা উইন্ডোজ অপারেটিং। এখানে আমাদের 2 থেকে 4টা ক্লাস হয়। এক উপরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাবে 12টা ক্লাস, এক্সেলে চলে যাবে 8 থেকে 10টা, এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে 2টা। তো আমরা যদি ধরি 22টা অথবা 20টা, তাহলে সাথে থাকবে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পর্যন্ত 20 থেকে 22টা ক্লাস। মাল্টিমিডিয়া উইন্ডোজ অপারেটিং এর মধ্যে 2টা ক্লাস থাকবে, অর্থাৎ এইখানের মধ্যে এসে আমরা কম্পিউটার ভিতরগত কিছু সেটিংগত কাজগুলো আমরা শিখতে পাই। সর্বশেষ আসেন হলো আমাদের ইন্টারনেট। ইন্টারনেটের মধ্যে আমরা কখনো কখনো এক ক্লাস শেষ করি, আবার আবার কখনো 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 আমরা 2টা ক্লাস করি। আমরা চেষ্টা করি 2টা ক্লাস নেওয়ার জন্য মিনিমাম, যাতে খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করা যায়। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইন্টারনেট, এই জন্য আমরা এটাকে 2টা ক্লাস নেওয়ার চেষ্টা করি, দেন 2টা ক্লাস হিসাবে এটা থাকে। এই হলো আমাদের পূর্ণ ক্লাসের মডিউল। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, উইন্ডোজ অপারেটিং, ইন্টারনেট, প্রজেক্ট, সবকিছু মিলিয়ে আমাদের টোটালি হয়তো ক্লাস 24 থেকে 26টা ক্লাস মিনিমাম। উপরে কখনো কখনো 28 থেকে 30টা লাগে। আমি আপনাদেরকে যত বেশি ক্লাস নেব, এটা আপনাদের জন্য ভালো। কেননা আমাকে যতই আপনি সময় বেশি দিবেন, আমি ততই নতুন নতুন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দিন দিন যত মাইনাস হবেন, আমার কোর্সগুলো তত শর্ট হয়ে যাবে। কেননা আগ্রহ শুধু এককভাবে হলে হবে না, আগ্রহ কিন্তু দুই ভাবেই লাগবে, দুজনেরই লাগবে। আমি একলা ভালোবাসলে তো আর আপনি আমার সাথে প্রেম করবেন না, বিয়ে করবেন? করবেন না। আপনাকেও ভালোবাসতে হবে। দুইজনে যখন ভালোবাসতে পারবো, তখন গিয়ে আমরা কাজে গেছে যেতে পারবো। এমনটা না? কি বলেন? এমনটাই তো। জি। আমি একজনকে ভালোবাসলাম, সে যদি আমাকে ভালো না বাসে, কাজে অফিসে কাজে যেতে পারবো দুজনে? যেতে পারবো না। না। বিয়ে হবে না। তাহলে দুজনে আগে ভালোবাসতে হবে, একজনের জন্য আরেকজন ভালোবাসতে হবে। যে যত বেশি ভালোবাসবেন, তাদের ভালোবাসার তত গাঢ় হবে, এবং বিষয়টা তত কঠিন হবে। আপনিও আপনার কোর্সটার জন্য যত বেশি ভালোবাসা দিবেন, আমি আপনার সাথে তত বেশি ভালোবাসার জন্য এগিয়ে আসবো। তো আপনারা আজকে আছেন, উদাহরণস্বরূপ ধরলাম 51 জন। আপনাদের এখানে ভর্তি প্রায় 70+। আমাদের প্রত্যেকটা বেচের এই বেচ ব্যতীত, আপনাদের বেচ ব্যতীত, আমাদের অন্যান্য সকল বেচ গুলো 100+ হয়। কিন্তু আপনাদের এই ভর্তিটা খুব শর্ট টাইম ছিল, মাত্র 4-5 দিন যাবৎ ভর্তির সুযোগ ছিল। আমরা কিন্তু এর আগ পর্যন্ত ভর্তির কার্যক্রম চালাইনি। দেন আমাদের প্রত্যেকটা বেচে 100+ আমাদের শিক্ষার্থী। তো এখানে যেহেতু আজকে 51 জন আছেন, এই 51 জন কিন্তু সর্বশেষ ক্লাস পর্যন্ত থাকতে হবে। কি বলেন? জি থাকবে? ইনশাআল্লাহ। কারা কারা ইনশাআল্লাহ। থাকবেন না বলেন? বলে আমি থাকবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, সবাই থাকবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সবাই থাকবে বেঁচে থাকলে ইনশাল্লাহ। আছি ইনশাল্লাহ। রমজানের দিন, রোজা রমজানের দিন আমি থাকবো না। বলেন, সবাই বলেন, সবাই বলেন। রোজা রমজানের দিন কোনো ইনশাআল্লাহ সুযোগ করা স্যার। যাবে না। মানে ইনশাল্লাহ আপনি থাকবে। বলবেন ইনশাআল্লাহ। কিয়ামত আসলেও ওই কথাটা কিন্তু রাখতে হবে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। তাহলে সর্বশেষ পর্যন্ত আপনাদের সাথে আমি
থাকবো, আপনাদেরকেও আমি আমার সাথে পাবো, তাই না? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন। ইনশাল্লাহ। আশা করি আমার পক্ষ থেকে কোনো ধরনের কমতি থাকবে না। আমি আমার পক্ষ থেকে যা যা শেখানোর, যা যা দেওয়ার আমি দিব, আমি শিখাবো। কি জন্য শিখাবো? যেহেতু আমার জীবনের একটা দীর্ঘ সময়, যেহেতু আমার জীবনের